এবার দেশের সাধারণ মানুষ আওয়াজ তুলছে, তাহলে কি ক্রমশ খেলা ঘুরছে? বিপর্যস্ত বাংলাদেশে কি পরিস্থিতি সর্বশেষে? জিরো আওয়ারে আপনাদের স্বাগত, সঙ্গে আমি অভিক বসু। অভিকের সঙ্গে আজকে জিরো আওয়ার নিয়ে আমি রয়েছি শর্মিষ্ঠা, এবং অবশ্যই যেটা আমাদের আজকে আলোচনার বিষয় অভিকতা হচ্ছে মোহাম্মদ ইউনূস কিন্তু গত 16 ডিসেম্বর তিনি ঘোষণা করেছিলেন যে বাংলাদেশে নির্বাচন হবে, কিন্তু প্রশ্ন হচ্ছে এই বাংলাদেশে এখন ক্রমশ নির্বাচনের দাবি আরো জোরালো তুলছে, আর সেই জোরালো সুর আরো চওড়া করছে কারা? বিএনপি জামাতের পাশাপাশি সাধারণ মানুষও সুর চড়াচ্ছেন। এবার প্রকাশ্যে এলো আওয়ামী লীগের শপথ গ্রহণের গোপন ভিডিও। শপথ গ্রহণের এই গোপন ভিডিও মূলত যেখানে দেখা যাচ্ছে হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে মরিয়া আওয়ামী লীগ, অশান্তি রোধে দ্রব্যমূল্য বৃদ্ধিতে হ্রাস টানতে যেখানে ব্যর্থ মোহাম্মদ ইউনূস, সেখানে রোহিঙ্গাদের আটকাতেও সম্পূর্ণ ব্যর্থ ইউনূসের অন্তর্বর্তী সরকার। আর ক্রমে ইউনূসের বিরুদ্ধে ক্ষোভ বাড়ছে একটু একটু করে, যেখানে বাংলাদেশের সাধারণ মানুষের এই ক্ষোভ নজরে আসছে। পরিস্থিতি থেকে নজর ঘোরাতেই কি এবার হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে চিঠি দিয়েছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার? আর আইনত হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য নয় ভারত। পরিস্থিতি অনুযায়ী ক্রমেই খেলা ঘুরছে বাংলাদেশে। ইউনূসের খেলা শেষ হওয়া কি শুধু এখন সময়ের অপেক্ষা? তার কারণ অগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর শেষ হতে চলল। বাংলাদেশের পরিস্থিতি ক্রমশ বেকায়দায়, বাংলাদেশ বিপর্যস্ত অবস্থার মধ্যে ঘরে বাইরে। সেখানে এবার আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তার পাশাপাশি সাধারণ মানুষ তারা স্বর তুলছেন, আর তাতেই খেলা কি ঘুরছে। একেবারেই তাই। আর মোহাম্মদ ইউনূস তিনি যেভাবে অন্তত নির্বাচন এখনো পর্যন্ত করিয়ে উঠতে পারেনি, কিন্তু কোথাও কি তার বিরুদ্ধে একটু একটু করে সুর চড়ছে, এবং সেই আওয়াজ সবার প্রথমে সামনে আছে, তা হচ্ছে বিএনপি। প্রতিদিনই তারা বিভিন্নভাবে নির্বাচনের পক্ষে সওয়াল করছে, নির্বাচনের জোরালো দাবি তুলছে, এবং শুধু তাই না, দেখা যাচ্ছে তাই এবার নতুন করে আওয়ামী লীগের, এর আগেও আমরা দেখেছি অভিক যে আওয়ামী লীগের তরফে কারণ বিজয় দিবস উপলক্ষে দেখা গেছে কিছু কিছু জায়গায় অন্তত বিজয় দিবস পালন করতে আওয়ামী লীগের কর্মী সমর্থকরা কিছু কিছু জায়গায় জমায়েত করেছেন, মিটিং মিছিল পর্যন্ত করেছেন। আর অন্যদিকে এই পরিস্থিতি থেকে নজর ঘোরাতে দ্রব্যমূল্য বৃদ্ধির হ্রাস টানতে ব্যর্থ হওয়ার পর দিল্লিকে চিঠি অন্তর্বর্তী সরকারের বাংলাদেশের ইউনূসের তরফ থেকে শেখ হাসিনাকে দেশে ফেরানোর আবেদন জানিয়ে, কিন্তু আইন অনুযায়ী বাধ্য নয় ভারত হাসিনাকে ফেরত পাঠানোর ক্ষেত্রে। গতকালই আমরা দেখেছিলাম যেখানে ঢাকা তরফ থেকে দিল্লিকে চিঠি দেওয়া হয়েছিল, এবং যেখানে পরিষ্কার বিদেশ প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী অন্তত হাসিনাকে তারা দেশে ফেরাতে এখন মরিয়া তৎপর। আমরা সেই ছবিও দেখাচ্ছি, শেখ হাসিনা, মোহাম্মদ ইউনূস, এবং গতকাল কিন্তু রীতিমতো পররাষ্ট্র বিষয় থেকে এই চিঠি পাঠানো হয়েছে দিল্লিকে। এখন দিল্লি কি করবে পরবর্তী সিদ্ধান্ত তো অবশ্যই রয়েছে। আর একই সঙ্গে বাংলাদেশের খেলা ঘুরছে, সেই ছবিটা কেন বলছি? আওয়ামী লীগের তরফ থেকে হাসিনা দেশ সরার পর কণ্ঠাসা হয়ে পড়েছিল যে আওয়ামী লীগ 16টা বছর ক্ষমতায় বাংলাদেশে সরকার চালিয়েছে যে আওয়ামী লীগ, সেই আওয়ামী লীগ আবারও সরব হচ্ছে, নিজেদের শপথ নিচ্ছে হাসিনাকে সামনে নিয়ে আসার, দেশে ফেরানোর। আওয়ামী লীগের শপথ গ্রহণের সেই ছবি ইতিমধ্যেই ভাইরাল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন সফল ও নির্বিঘ্ন করার লক্ষ্যে সকল কর্মকাণ্ড পরিচালনা করব। প্রয়োজনে নেত্রীর নির্দেশে গণতন্ত্রের যোদ্ধা হিসেবে নিজের জীবনকে উৎসর্গ করব। জয় বাংলা। আমরা মহান সৃষ্টিকর্তার নামে শপথ করছি যে জঙ্গি জামাত বিএনপি, অগ্নি সন্ত্রাস, পুলিশ জনতা খুন, লুটপাট, অবৈধ দখল, নিষ্ঠুর হামলা, গায়েবী মামলার সমুচিত জবাব দেব। গরিব দুঃখী মেহনতি মানুষকে সাথে নিয়ে হৃত গৌরবকে ফিরিয়ে আনবো। শর্মিষ্ঠা, মাঝে আর 4 সপ্তাহ বাকি নেই ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন। তার কারণ ট্রাম্পের শপথ গ্রহণের কথা কেন বললাম? আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের জয়লাভের পর আওয়ামী লীগ কিছুটা অক্সিজেন পেয়েছিল, আর এবার বাংলাদেশের অভ্যন্তরে আওয়ামী লীগ সুর চড়াচ্ছে হাসিনাকে স্বদেশে প্রত্যাবর্তনের পাশাপাশি তাদের আবার নতুন করে ময়দানে নেমে স্বর চড়াচ্ছেন। একই সঙ্গে সাধারণ মানুষ নির্বাচনের দাবিতে ক্রমশ সুর চড়াচ্ছেন। এখান থেকে আজ জিরো আওয়ারে বোঝার চেষ্টা করব বাংলাদেশে কি খেলা ঘুরছে। আমাদের সঙ্গে জিরো আওয়ারে আজ দুজন অতিথি রয়েছেন, আপনাদের সঙ্গে আলাপ করাই। আমাদের সঙ্গে রয়েছেন আর্য ঘোষ, আন্তর্জাতিক
নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা এবং সুরক্ষা বিশেষজ্ঞ, একই সঙ্গে দীপঙ্কর সাহা আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আমি আর্যবাবুর কাছে প্রথমে জানতে চাইবো, আর্যবাবু, ঘরে বাইরে বাংলাদেশের বিপর্যস্ত পরিস্থিতি, তার কারণ মায়ানমার সীমান্তে প্রথমে যেভাবে আরাকান আর্মির দখলে নেওয়া এবং তারপর রোহিঙ্গা অনুপ্রবেশ রুখতে এখনো পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তী সরকার যেভাবে ব্যর্থ হয়েছে ক্রমশ, সেখানে সীমান্তে তাদের এই থরহরিকম্প পরিস্থিতি, তারই মাঝে দেশের অভ্যন্তরে এভাবে সাধারণ নাগরিক এবার নির্বাচনের দাবিতে সুর যেভাবে চড়াচ্ছেন, তাতে কতটা এই অন্তর্বর্তী সরকার আগামী দিনে আরও একটা অনিশ্চয়তার মধ্যে পৌঁছে যাচ্ছে? অবৈধ একটা সরকার, অবৈধ অন্তর্বর্তী সরকার, এদিকে সরকারও বলা যায় একটা দখলদার। প্রথমত মানে আপনাদের এই দেখুন যে অনুষ্ঠান হচ্ছে তার মধ্যে যেটা এই হেডলাইন বা সাবজেক্ট ম্যাটার, তার মধ্যেই কিন্তু অনেকটা ব্যাপার কি আছে। এই যে পরিস্থিতিটা সৃষ্টি করা হচ্ছে, এই হাসিনাকে, শ্রদ্ধেয় শেখ হাসিনাকে ফেরত পাঠানোর চিঠি দেওয়া হয়েছে নজর ঘোরানোর জন্য, এটা কিন্তু অন্যদিকে আমার অ্যাসেসমেন্ট এটা হচ্ছে এই পরিস্থিতিটা সৃষ্টি করা হচ্ছে এবং আওয়ামী লীগের কর্মীদের কিছুটা ছাড় দেওয়া হচ্ছে, তারা যেহেতু তারা শপথ গ্রহণ করতে পারছেন যেন তেন প্রকারেণ, সেইটা হাসিনাকে নিয়ে যাওয়ার একটা ট্র্যাপ হতে পারে। এটা আমার প্রাথমিক অ্যাসেসমেন্ট, যে এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি করা যাতে দেখানো যে সাধারণ মানুষের মধ্যে তো এমনি খুব সৃষ্টি হয়ে আছেই দ্রব্যমূল্যের প্রতিটা দ্রব্যের অত্যধিক মূল্য, সেইটা বৃদ্ধির কারণ, এবং তার সঙ্গে এই একটা কি বলবো প্রতিকূল অবস্থা সৃষ্টি করা যাতে শেখ হাসিনাকে এখান থেকে ফেরত নিয়ে যাওয়া যায় এবং তারপরেই তার উপরে অত্যাচার শুরু হয়ে যাবে বা পরিণতি যাওয়া আবার হবে। সেই জন্য ভারত সরকারের অত্যন্ত সতর্ক থাকা উচিত, অত্যন্ত সতর্কভাবে পদক্ষেপ নেওয়া। একটা জিনিস এখানে বলি, এই কিছুদিন আগেই, এই 2-3 দিনের মধ্যে বা আলফা, যেটা আপনার অসমের আপনার জানেনই জঙ্গি গোষ্ঠী ছিল, তার অন্যতম নেতা অনুপ চেটিয়া, তিনি পর্যন্ত সতর্ক করেছেন এই বাংলাদেশি যারা দখলদার, তাদের এই যে টেররিস্ট যারা আছে এবং জেল থেকে যারা ছাড়া পাচ্ছে, তাদের বিষয়ে ভারতকে সতর্ক করেছেন এবং বলেছেন ভারত সরকারের অত্যন্ত সতর্ক থাকা উচিত, যে কথাটা আমি ডে 1 থেকে বলে যাচ্ছি। তো সেই জন্যই এদের কথা, তিনি নিজে কিন্তু বিবাহ করেছেন বাংলাদেশে, তার সংসার সন্তান সবই আছে বাংলাদেশে। তো সেই জন্যই এই জিনিসটাকে আমাদের একদমই হালকাভাবে নেওয়া উচিত, এটা আমার প্রাথমিক অ্যাসেসমেন্ট। বেশ, আর্যবাবু একটু সঙ্গে তখন আমি একটু দীপঙ্কর বাবুর কাছেও আসার চেষ্টা করবো। দীপঙ্কর বাবু, একটা বিষয় কোথাও যদি আমরা দেখি যে আওয়ামী লীগের একটু একটু করে এবার আত্মপ্রকাশ, এবং বিশেষ করে দেখা গিয়েছে মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী বা বিশেষ করে বাংলাদেশের বিএনপি বা প্রধান প্রতিপক্ষের সব থেকে বড় আতঙ্কের কারণ কিন্তু এই আওয়ামী লীগ। এবং আওয়ামী লীগ একটা সময় যখন শেখ হাসিনা তিনি চলে এলেন ভারতে, তারপর আওয়ামী লীগ এখন একটু একটু করে ঘুরে দাঁড়ানো, তাদের এই যে গোপন ভিডিও, সেক্ষেত্রে কি কোথাও নির্বাচনের দাবি যেভাবে জোরালো হচ্ছে, আর নির্বাচনে অন্তত আওয়ামী লীগ অংশগ্রহণ করতে পারবে কিনাও যখন একটা প্রশ্ন উঠছিল, তখন এই পরিস্থিতি কোথাও কি আওয়ামী লীগকে আটকানোটা বড় চ্যালেঞ্জ বা একটা বড় বিপদ বলে মনে হচ্ছে বিএনপিরও? তার আগে বলে নিই, বর্তমানে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর এবং বিদেশ সচিব বিক্রম মিশ্রি আমেরিকান সফরে আছেন। আমেরিকায় সেখানে মূলত বাংলাদেশ বিষয়ে বিস্তারিত আলোচনা হচ্ছে। এই আলোচনার মূল বিষয়ে এখানে উল্লেখিত হয়েছে যে বাংলাদেশের যে সংখ্যালঘু সম্প্রদায়, তাদের সুরক্ষার জন্য ভারত কী কী করতে পারে এবং ভারত বাংলাদেশের সঙ্গে কী সম্পর্ক গঠন করবে, সেক্ষেত্রে আমেরিকার সাথে বিস্তারিত আলোচনা হচ্ছে। কারণ আমেরিকাই মূলত বাংলাদেশের ইউনুস সরকারকে বাংলাদেশের ক্ষমতায় বসিয়ে রেখেছেন। সেক্ষেত্রে আমি আর একটা জিনিস বলে রাখি, আমেরিকার যে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আছেন জ্যাক সুলিভান, তিনি মূলত বাংলাদেশের উপদেষ্টা প্রধান ইউনুসের সাথে বৈঠক করেছেন। তিনি এখানে দুটো বিষয় উল্লেখ করেছেন। একটা বিষয় কি, নির্বাচন কবে হবে, দ্বিতীয় বিষয়টি হলো সংখ্যালঘুদের উপরে নির্যাতন যাতে বন্ধ হয়। তাহলে এখানে বুঝতেই পারছেন যে যেহেতু ভারতের বিদেশ সচিব এবং বিদেশ মন্ত্রী আমেরিকায় রয়েছেন এবং আমেরিকার যে বিডেন সরকারের প্রধান যে কূটনৈতিক
সম্প্রদায় আছে, কূটনৈতিক বিভাগ আছে, তাদের সাথে সাক্ষাৎ করেছেন এবং সেখান থেকেই মূলত চাপ বাংলাদেশে আসছে যে নির্বাচন কবে হবে। এবং বাংলাদেশের ক্ষেত্রে নির্বাচনটা করা ইউনুসের ক্ষেত্রে বাধ্যতামূলক জায়গায় চলে এসছে, কারণ আমেরিকা ইউনুসকে ক্ষমতায় বসিয়ে রেখেছেন এবং আমেরিকাই মূলত এবং আমেরিকা ইউরোপকে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, আমেরিকা ইউনুসকে ক্ষমতায় বসিয়ে রেখেছে, আমেরিকায় বাইডেনের প্রশাসনের যে সহযোগিতা ইউনুস পেয়েছিল সেই নির্বাচনে বাইডেনের পরাজিত হওয়াটা, সেটা ইউনুসের ক্ষেত্রে এখন আর কোনো রকম সদর্থক সাপোর্ট আমেরিকা থেকে পাওয়ার সুযোগ থাকছে না, কারণ ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় ফিরে এসছে। আমি এখান থেকে একবার আর্যবাবুর কাছে একটা বিষয়, আমেরিকার পার্ট ডোনাল্ড ট্রাম্প শপথ নেবেন তো আছেই বটেই, কিন্তু আর্যবাবু, ভারত বাংলাদেশ সম্পর্কে যে একটা ছেদের রেখা পড়েছে দীর্ঘ কয়েক মাসের এই পরিস্থিতির প্রেক্ষিতে, তারই মাঝে দিল্লিকে এই চিঠি দেওয়া, হাসিনাকে দেশে ফেরত পাঠানো হোক, আর দিল্লির ক্ষেত্রেও ভারতও বাধ্য নয় যে হাসিনাকে বাংলাদেশে পাঠাতে হবে, এই জায়গাটা আরো কতটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি করতে পারে? হ্যাঁ, ডেফিনেটলি। উত্তরপূর্ণ চুক্তি অনুযায়ী 2013 সালের আমরা ভারত সরকার শ্রদ্ধেয় শেখ হাসিনাকে ফেরত পাঠাতে কোনোভাবেই বাধ্য নয়, এটার কোনো জায়গা নেই। আমি আরেকটা কথা এর সঙ্গে দুটো কথা যোগ করবো, সেটা হচ্ছে যে আপনার এখানে যতদিন রাজাকাররা থাকবে ভারতের কিন্তু হস্তক্ষেপ করতেই হবে। রাজাকাররা যতদিন না মিলিয়ে যাচ্ছে, তাদের এমন একটা অবস্থায় আনা হচ্ছে যে তারা পুরোপুরি একদম তাদের কোনো ক্ষমতা থাকছে না কোনোভাবে কিছু করার। ভারত কোনোদিন না হস্তক্ষেপ করে থাকতে পারবে না ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে। আর দ্বিতীয়ত হলো যে আপনার শেখ হাসিনার যেটা আমি বললাম যে এই ব্যাপারটা সবসময় এইটা থেকে যাচ্ছে, এইখান থেকে সেনা অভ্যুত্থানের কিন্তু একটা খুব বড় সম্ভাবনা আছে। এক্ষেত্রে এই সেনা অভ্যুত্থান হোক বা যাই হোক, এখানে শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনা, তার বিরুদ্ধে কিছু মামলা আছে এবং ফৌজদারি মামলা আছে, কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে এই যে যারা একটা ফ্যান্টাসিতে ছিল অন্তর্বর্তী সরকার ইউনুসের নেতৃত্বে বাংলাদেশের বিরাট উন্নতি করবে, তারাও আজ যখন সরব হচ্ছেন সাধারণ নাগরিক, নির্বাচন করাতে হবে, এটা কতটা চাপ নতুন করে তৈরি করবে? আর আদৌ হাসিনাকে ফেরত চেয়ে কি নজর ঘোরাতে পারবে এই অন্তর্বর্তী সরকার? হ্যাঁ, মানে দেখুন, হাসিনাকে তো ফেরত চাইবেই, কিন্তু তার সঙ্গে সব থেকে বড় কথা, যদি আমি হাইপোথেটিক্যালিও ধরে নিই আমরা যে আজকে ক্ষমতায় জিতে জামাত কিংবা বিএনপি কোয়ালিশন এলো বা জামাত একা এলো বা বিএনপি একা এলো, যেই আসুক তাদের সঙ্গে কিন্তু পাক ডিপ স্টেটের একদম হাতা থাকবে, এটা একদম মানে আপনি লিখে নিতে পারেন। এবং তার সঙ্গে সেনা তো বটেই, পাকিস্তানি সেনা বাংলাদেশ সেনা এখন মিলেমিশে একাকার হয়ে গেছে, সেই জন্য ভারতের জাতীয় নিরাপত্তা বিঘ্নিত, এইটুকুনি আমি বলতে পারি। পশ্চিমবঙ্গ বাংলাদেশের ক্ষেত্রে ইসরায়েল আর গাজার সমস্যা যে আছে, সেই সমস্যার সম্ভাবনা এখানে তৈরি হওয়ার সম্ভাবনা একদম আছে। তো সেই জন্য এটা একটা খুব কি বলবো কেওটিক সিচুয়েশন এবং একটা খুব দোদুল্যমান পরিস্থিতি। এই অবস্থায় হাসিনা কিংবা তাসলিমা নাসরিন এনাদেরকে কাউকেই বাংলাদেশে যেতে দেওয়া উচিত নয় এবং আমরা কোনোভাবেই সেটা অ্যাফোর্ড করতে পারি, এবং প্রত্যক্ষণ চুক্তি তো আছে, এটুকুনি আমি বলবো। বেশ, আর্যবাবু সঙ্গে থাকুন, আমি আবারও দীপঙ্করদার কাছে আসার চেষ্টা করি। দীপঙ্করদা, একটা বিষয় কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে, ঘরে বাইরে ক্রমশ কোণঠাসা অবস্থা চলে যাচ্ছে মোহাম্মদ ইউনুস, যেখানে ক্ষেত্রে সীমান্তে উত্তেজনা, রোহিঙ্গাদের প্রেমের সঙ্গে আরাকান আর্মির দাপট, এবং এরপর দেখা যাচ্ছে মূলত যাদের সব থেকে বেশি সমর্থন অন্তত মোহাম্মদ ইউনুস পেয়েছিলেন, যারা অন্তত এই অন্তর্বর্তী সরকার গঠনের সহায়ক ভূমিকা পালন করেছিল, বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, অন্তত সেই সমস্ত ছাত্ররা একেবারে সাধারণ স্তর থেকে এইবার নির্বাচনের দাবি সবটা এক অর্থে রাখতে গেলে এটা কতটা আরো কোণঠাসা পর্যায়ে ইউনুসকে নিয়ে যাচ্ছে, বা তার পক্ষে এখনকার এই পরিস্থিতি ড্যামেজ কন্ট্রোল করা কতটা পারবেন তিনি, অন্তত বর্তমান যা পরিস্থিতি? তার আগে বলে নিই যে আমি এই প্রশ্নটার উত্তর দিচ্ছি, তার আগে বলে নিই যে শেখ হাসিনাকে ভারত আইনগতভাবে ফেরত পাঠাতে বাধ্য কিনা। এখানে যদি আমি দেখি তো ভারতের দুটি আইন এখানে আছে। এই আইন দুটি কি? ভারত বাংলাদেশ প্রত্যর্পণ চুক্তি 2013 এবং ভারতের প্রত্যর্পণ আইন 1962 সাল। এবং 2013 যে ভারত বাংলাদেশের প্রত্যর্পণ আইন আছে, সেখানে মূলত আর্টিকেল 1 ও 2 কি বলা হয়েছে আমরা দেখব। সেখানে কোনো ব্যক্তিকে প্রত্যর্পণের জন্য তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ বা চার্জ থাকা আবশ্যক। সেখানে শেখ হাসিনার ক্ষেত্রে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি
গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে, কিন্তু আর্টিকেল 6(1) কি বলা হচ্ছে, যদি অপরাধটি রাজনৈতিক প্রকৃতির হয় সেক্ষেত্রে ভারত এই প্রত্যর্পণ চুক্তি থেকে বেরিয়ে আসতে পারেন। এছাড়াও আছে আর্টিকেল 8(3) বলা হয়েছে কি, যদি অভিযোগটি ন্যায় বিচারের স্বার্থে করা না হয় তবে ভারত প্রত্যর্পণ নাও করতে পারে। এছাড়াও আর্টিকেল 21(3) বলা হয়েছে চুক্তি অনুযায়ী ভারত যে কোনো সময় এই চুক্তি থেকে বেরিয়ে আসতে পারে। এবং 1962 সালের ভারতের প্রত্যর্পণ আইন কি বলা হয়েছে, সেখানে বলা হয়েছে মূলত দুটি বিষয় বলা হয়েছে, যেখানে দুটি সেকশনের উল্লেখ করা হয়েছে। যে সেকশন 31-এ বলা হয়েছে যে রাজনৈতিক প্রকৃতির অপরাধের জন্য কোনো ব্যক্তিকে ফেরত দেওয়া যাবে না। দ্বিতীয়ত কি বলা হয়েছে, সেকশন 29-এ বলা হয়েছে কি, যদি অভিযোগটি ন্যায় বিচারের সাথে না হয় তাহলেও প্রত্যর্পণ করা যাবে না। এখানে স্পষ্ট যে যদি আমরা প্রত্যর্পণ আইন দেখি তাহলে ভারত কখনোই শেখ হাসিনাকে তার যে বাংলাদেশ যে মৌখিক বা ভার্বাল যে নোট পাঠিয়েছে সেই ক্ষেত্রে ওই নোটের মাধ্যমে কখনোই ভারত হাসিনাকে ফেরত পাঠাবে না। এবং দ্বিতীয় প্রশ্নটা হচ্ছিল যে কতটা ইউনুস চাপে তো অবশ্যই রয়েছেন, কারণ আমেরিকায় যে ভারতের সাথে বৈঠক আমেরিকার রাষ্ট্রপ্রধানদের সাথে হচ্ছেন, সেখানে তো মূলত পরিষ্কার করে বলা হচ্ছে যে যাতে ইউনুস সরকার নির্বাচন করেন। এছাড়াও বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে যে বিএনপি ব্যাপক হারে যে প্রচার আরম্ভ করেছেন যে সুষ্ঠু নির্বাচন করতে হবে, কারণ একটা বিষয় পরিষ্কার যে আন্দোলন করে ক্ষমতায় আসা এক প্রকার একটা বিষয়, এবং যখন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়ে ক্ষমতায় আসা অন্য একটি বিষয়। নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসতে গেলে গ্রাউন্ড লেভেল অর্থাৎ বিএনপি এই নির্বাচনের দাবি, দীপঙ্কর বাবু, বিএনপি এই নির্বাচনের দাবিতে সরব হচ্ছে। বিএনপি কি এখন মনে করছে যে আওয়ামী লীগ হোক বা অন্যান্য রাজনৈতিক দল তারা এই মুহূর্তে বিএনপির সঙ্গে রাজনৈতিক লড়াইয়ের ধারে কাছে নেই, নির্বাচন হলে তাদের জয় অবশ্যম্ভাবী, এটাই কি মনে করছে বিএনপি? অবশ্যই। তার আগে আমি আরেকটা জিনিস উল্লেখ করি, 2007 সালে ইউনুস একটি রাজনৈতিক দল তৈরি করার চেষ্টা করেছিলেন, যেটির নাম দিয়েছিলেন কি নাগরিক শক্তি, এবং 2023 সালেও আরেকটি রাজনৈতিক দল তৈরি করার চেষ্টা করেছিলেন যেটি ছিল ছাত্র শক্তি নামে। এবং এই 2024 সালে এসে ইউনুস সরকার এই যে ইসলামিক ছাত্র সংগঠন জামাত এবং বা ছাত্র শিবিরের সংগঠন ছাত্র শিবির, তাদের সহায়তায় একটি নতুন রাজনৈতিক দল রাষ্ট্র জনশক্তি তৈরি করতে চেষ্টা করছেন, এবং তারা এই ঘোষণাও দিয়েছেন যে এই জনশক্তি দলটি তৈরি করা হবে। এবং তারা মনে করছেন যে ব্যাপক হারে যে আন্দোলনের মাধ্যমে তারা ক্ষমতায় এসেছেন, অবৈধ ক্ষমতায়, এখানে বাংলাদেশের সংবিধানকে তো আমরা জানি। এই যে বর্তমানে একেবারে এই আন্দোলন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, কোটা সংস্কারের দাবিতে আন্দোলনে যেভাবে সুর উঠেছিল, আর এবার নির্বাচনের দাবিতে সুর চড়াচ্ছেন, তাতেই কি খেলা ঘুরছে বাংলাদেশে? সঙ্গে থাকুন আর্যবাবু, সঙ্গে থাকুন দীপঙ্কর বাবু। আমরা ফিরবো জিরো আওয়ারে দুজনেই বিরতির পর আমরা জলদি চলে যাবো। আমাদের দুই অতিথি আমাদের সঙ্গে রয়েছেন। আর্যবাবুর কাছে আমি একটু প্রশ্ন রাখার চেষ্টা করবো। আর্যবাবু, সব থেকে বড় কথা 5ই আগস্ট যেখানে হাসিনা সরকারের আওয়ামী লীগ সরকারের পতন হয়, তারপরে রীতিমতো ছাত্র আন্দোলনের অভ্যুত্থানের জেরে রীতিমতো শেখ হাসিনাকে দেশ পর্যন্ত ছাড়তে হয়, ভারতে চলে আসতে হয়। কিন্তু সেই ভারত থেকেই এখন রীতিমতো শেখ হাসিনাকে দাবি করছে, ফিরিয়ে দেওয়ার দাবি করছে অন্তত ঢাকা। কিন্তু বিষয় হচ্ছে ভারত একটা কূটনৈতিক সামঞ্জস্য বজায় রেখে চলছে, এবং এই জায়গার দিক থেকে এখন অন্তত যেখানে ভারত হাসিনাকে ফেরত পাওয়ার জন্য বা ফেরত পাঠিয়ে দেওয়ার জন্য বাধ্য নয়, এমত অবস্থায় ভারত এই মুহূর্তে কোন কূটনৈতিক সাযুজ্য বজায় রেখে চলবে? দেখুন, প্রথমতই অবৈধ সরকারের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখার কোনো ব্যাপারই আমার মতে। তো সেই জন্য যেখানে নির্বাচিত সরকার নেই সেখানে ডিপ্লোম্যাটিক রিলেশনটা আসতে, ডিপ্লোম্যাটিক কূটনৈতিক সম্পর্ক বজায় রাখতে হয় একটা নির্বাচিত সরকারের সঙ্গে। সেখানে একটা দখলদারদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখার মানে হলো, মানে ধরুন আপনি লস্করের তৈবার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বজায় রাখছেন, একটা টেররিস্ট অর্গানাইজেশন। আর একটাও বিষয় বলি, ভারতে আপনার প্রশ্নের উত্তরে বলি, ভারতের এই মুহূর্তে টোটালি এই ইউনিস দলবলকে অবৈধ একটা দখলদারদেরকে অ্যাভয়েড করে যাওয়া উচিত। তাদের কোনো চিঠি পত্র ফোন ইত্যাদি কোনো উত্তর দেওয়ার দরকার নেই। আর দ্বিতীয়ত আপনার এই ইউনুস, মোহাম্মদ ইউনুস, আমার সন্দেহ আর উনি মানি লন্ডারিং এর সঙ্গে যুক্ত থাকলেও থাকতে পারে।
এবং মানি লন্ডারিং আমরা জানি, আমি নিজে কোনো একটা সংস্থায় ছিলাম, সেখানে আমরা রীতিমতো এটার উপর চর্চা করতাম। তো মানি লন্ডারিং হচ্ছে টেরোরিজম, গ্লোবাল টেরোরিজমের সব থেকে বড় সোর্স। তো সেই মানে আপনার কি বলবো ক্যাটালিস্ট এবং সব থেকে বড় সাহায্যকারী একটা ফ্যাক্টর। তো এই মানি লন্ডারিং এর সঙ্গে উনি যুক্ত থাকতে পারেন এবং যার জন্যই তিনি নানান রকম দিকে খুঁজছেন। সেই জন্য মোহাম্মদ ইউনূসকে অত্যন্ত কড়া নজর আমাদের রাখতে হবে এবং সব থেকে বড় জিনিস সর্বাত্মক পর্যায়ে এখানে যদি রক্তক্ষয়ী সংঘর্ষ বাংলাদেশে হয় বা যে কোনো উপায়ে মানে আপনার এই বিএনপি বা সহযোগী জামাত এরা আসতে চায়, ওদের জাতীয় নিরাপত্তার স্বার্থে আমাদের টার্গেটেড এলিমিনেশনের দিকে যেতে হবে। একেবারে সঙ্গে থাকুন। আমি একবার এখান থেকে দীপঙ্কর সাহার কাছে একটা বিষয় বোঝার চেষ্টা করব। ঠিক জুলাই অগস্টে যে পরিস্থিতি বাংলাদেশে, সেখানে বহু প্রাণ চলে গিয়েছে, ছাত্র থেকে শুরু করে আবাল বৃদ্ধ বনিতার, এবং একই সঙ্গে সরকারি সম্পত্তি ধ্বংস হয়েছে। আবারও কি বাংলাদেশের পরিস্থিতি যেদিকে এগোচ্ছে তার পুনরাবৃত্তির কোনো আশঙ্কা থাকছে? অবশ্যই অবশ্যই যে হারে বাংলাদেশের মানে অপরাধমূলক কাজকর্ম চলছে, সেটা তো একটা অরাজক অবস্থা। প্রায় 600-র উপরে জনহত্যা এর মধ্যে আগস্ট আন্দোলনের পরেই হয়ে চলেছে। তার কোনো বিচার নেই, হাইকোর্টের কোনো ব্যবস্থা নেই। কারণ যে হাইকোর্ট, বাংলাদেশ হাইকোর্ট, তাদের যে বিচারকরা ছিল তাদেরকে পর্যন্ত ছাত্র আন্দোলন করে সরিয়ে দেওয়া হয়েছে। এবং বর্তমানে এমন একটা বিচারক নেই যারা ছাত্রদের বিরুদ্ধে কথা বলবে। একদমই তাই দীপঙ্করবাবু, একেবারে একটা সেই দক্ষ প্রশাসক, একটা দক্ষ সেই সরকার নেই বাংলাদেশে, এবং সেই অন্তর্বর্তী নির্বাচনের কিন্তু এখন জোরালো দাবি উঠছে। আপাতভাবে আমাদের দুই অতিথি, তাদেরকে ধন্যবাদ জানাবো। আমাদের সঙ্গে আর্যবাবু ছিলেন এবং দীপঙ্করবাবু, দুজনকে ধন্যবাদ জানাবো।